আমার সঙ্গে যখন ফরিদির প্রথম দেখা হয় তখন সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমার সাথে প্রথম দেখাতে এসে জিজ্ঞেস করলো, জীবন সম্পর্কে আপনার ধারণা কি? আমি থতমত খেয়ে গেলাম। জীবন সম্পর্কে ধারণা হঠাৎ করে 1 মিনিটের মধ্যে বলাও তো মুশকিল। এই জীবন সম্পর্কে ধারণাটি হুমায়ুন ফরিদী সারা জীবন খুঁজেছে, এবং সারা জীবন যারা খোঁজে তারাই কিন্তু যথার্থ শিল্পী হতে পারে। এবং এই শিল্প জীবন তাদের কত কষ্ট দেয়, বেদনা দেয়, নির্যাতন করে, আবার দর্শকের ভালোবাসায় তাদেরকে ভরিয়ে দেয়। তো এইটা আমাদের এই বাংলাদেশে অভিনয় ভাবনার দিক থেকে ফরিদির যে অবদান, সেটা সত্যি অতুলনীয়। আমাদের সুযোগ হয়েছে, আমাদের নাটকে ফরিদি অভিনয় করেছে, একসঙ্গে অভিনয় করেছি। এবং ফরিদির সঙ্গে এটাও আছে যে আমার লেখা একটি নাটক ফরিদি পরিচালনা করেছিল, আমি এবং সুবর্ণা এবং ফরিদি 3 জনে অভিনয় করেছিলাম। কিন্তু সেই নাটকটা একেবারে এক্সপোর্ট কোয়ালিটি থেকে গেল, শুধু অস্ট্রেলিয়া অভিনয় করেছিলাম, বাংলাদেশে সেটির অভিনয় সম্ভব হয়নি। তো হুমায়ুন ফরিদির জীবন সম্পর্কে, তার স্মৃতি নিয়ে আজকে অনেকেই অনেক কথা বলবেন, এবং যে বইটি তার জন্যে প্রকাশিত হলো, এই বইয়ের মধ্যেও আমাদের তার সম্পর্কে আমাদের চিন্তা ভাবনা এগুলো থেকে যাবে। এই বছর 29শে ফেব্রুয়ারি আমার জন্মদিন ছিল, সেদিনও চ্যানেল আই আমাকে নিয়ে একটি বই প্রকাশ করেছে। সে বইটির মধ্যে যা থাকে, একটা মানুষের অন্তত সারা জীবনের কিছু কথা থাকে। ফরিদির এই বইয়ে, সাধারণ এক অসাধারণ বইয়ে, সেই তার জীবনের কথা আমরা পড়ব, জানব, ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই বইটি একটু অমূল্য সম্পদ হিসেবে বিবেচিত হবে, এটা আমি বিশ্বাস করি। এবং এই বইয়ের মধ্য দিয়ে কিন্তু চ্যানেল আই একটা জানান দিয়ে গেল যে আমাদের দেশে তোমরা যারা আজকে অভিনয় করো, তোমরা জেনে রাখো যে আমাদের দেশে একজন অনেক বড় অভিনেতা এসেছিল, সে অভিনয় শিল্পে প্রাচুর্যে আমাদেরকে ভাসিয়ে দিয়েছে। ফরিদির এই জিনিসটা খুবই জন্মগতভাবে প্র্যাকটিস করা ছিল। যা হোক, তো ফরিদির একটা দৃশ্য আছে যেখানে তক্ষক পুরো নদীটাকে জলগুলি সব শুষে নেয়। তো আমাকে বললো যে এটা কিভাবে করব। তখন আমি বলি, তুমি কি নদীটা দেখেছো? দেখো। বলে, না দেখি না। আমি চলো আমরা বাইকে যাই। বলে, কোথায়? আমি চলো কালকে সকালবেলায় আমরা তুরাগ বা বংশাই নদী, যেটা তোমার বিশ্ববিদ্যালয়ের কাছে, ওদিকে ঘুরতে যেতে পারি, দেখতে পারি। তো নদীর পাড়ে যে দাঁড়িয়ে আমরা দেখছি সেলিমা দুনার সাথে আছে। তারপরে ওকে একা ছেড়ে দিলাম, ও একা একা ঘুরলো। সন্ধ্যার সময় রিহার্সেলে আসলাম জাহাঙ্গীরনগর থেকে সোজা বাসে করে। ফরিদি ওই যে নদীটি দেখেছিল, নদীটি পুরো তক্ষক ওই জলগুলো সব শুষে নিয়েছে এক চুমুকে। এটির জন্য যে মহড়া কক্ষে যে অভিনয় করলো, সেটি কিন্তু আমার এখনো চোখে লেগে আছে। 2-3টা কাজ ছিল। একটা হচ্ছে তার অসাধারণ উচ্চারণ ছিল, 1 নম্বর। আপনারা জানেন কেউ যাই না যে হুমায়ুন ফরিদি কিন্তু ভালো গান গাইত, এবং রবীন্দ্রসঙ্গীত খুব ভালো গাইত। বিশেষ করে দেবব্রতর গানগুলো খুব সুন্দর করে গাইত সে। আমার বাসায় দিনের পর দিন, রাতের পর রাত গান গেয়েছে, মাটিতে বসে হারমোনিয়াম বাজিয়ে। তো যা হোক, এই হুমায়ুন ফরিদির ঢাকা থিয়েটারে যোগদান। নাটকে যে অনেক নাটক করেছে তা না, কিন্তু যে কয়টি নাটক করেছে, সেই কয়টি নাটক এখানে যারা উপস্থিত আছেন, আমি জানি না সবার তো না, অনেকের বয়স কম, হয়তো দেখেননি। শকুন্তলা দেখেছেন, দ্বিতীয় কিস্তিতে মুনতাসির দেখেছেন, সেটা 80-র দশকে। কিন্তু আপনারা ধূর্তুই দেখেছেন কিনা আমি জানি না, ব্রেটের আত্মুরি দিয়ে করা। আরেকটি নাটক হচ্ছে কীর্তনখোলা, ছায়ারঞ্জনের চরিত্র। একটা প্যাসিভ হোমর ক্যারেক্টার, কিন্তু অসাধারণ চরিত্র। সেটি যে ফরিদি কি সুন্দর করতো। এবং হিন্দু চরিত্রটা যখন বলে যে আমি মুসলমান হয়ে যাব,
কিন্তু তারপরে কোথায় সে বলে যে আমি কলকাতা যাব, কারণ দাঙ্গা দেশে, আমি কলকাতা যাব। তারপরে একটি পজ নিয়ে বলে যে না, রিফিউজি হয়ে বাইসা থেকে লাভ নেই, সেলিম আল-দ্বীনের লেখা সংলাপ বলে তারপরে একটু তাকায় সমস্ত দর্শকের মাথার উপর দিয়ে। এগুলি হ্যাঁ অর্গানাইজ করা, আমাদের রিহার্স হয়েছে, কিন্তু সেটি বড় কথা না। পরিচালক কি বলেছে সেটা বড় কথা না। নাটকে যখন মঞ্চে অভিনেতা দাঁড়িয়ে যায় তখন সে স্বয়ংভূ, সেই একেবারে কর্তৃত্ববাদী একজন মানুষ। সে যা করবে সেটি পরিচালককে অতিক্রম করে তাকে করতে হবে এবং দর্শককে নিয়ে তাকে করতে হবে। এই কাজটি ফরিদি খুব ভালো করত। এবং আপনাদের মনে আছে এই যখন বলতো যে আমি মুসলমান হয়ে যাব, পুরো মহিলা সমিতি কিন্তু প্রচণ্ড প্রথমে হাসিতে ফেটে পড়তো। তারপর ফরিদি বনশ্রীবালার দিকে তাকিয়ে বলে, তারপর ঘুরে দর্শকের দিকে তাকাতো, তখন পুরো দর্শক স্তব্ধ, নিস্তব্ধ, একেবারে দর্শক বুঝতে পারে যে ভুল হয়েছে। সেই ভুলটা কোথায় হয়েছে? একজন হিন্দু যখন মনে করে সম্প্রদায়ের লোক তাকে দেশে থাকতে হলে, বাংলাদেশে থাকতে হলে মুসলমান হতে হবে, এটাতে তালি দেওয়া উচিত না, এটাতে হাসা উচিত না। ফরিদি সেই কথাটা স্মরণ করাতো। শুধু কিছুই না, একটা গ্রীবাটাকে ঘুরিয়ে মুখটা দিয়ে তাকাতো, এমনভাবে তাকাতো দর্শক কিন্তু সিটের সাথে, তার আসনের সাথে একেবারে মানে লেগে থাকতো, তখন আর নড়ার ক্ষমতা থাকতো না। এগুলি তো অনেক অনেক স্মৃতি আছে। এবং টেলিভিশনেও প্রথম নাটকটি যদিও আতিকুর রহমান চৌধুরীর হাত দিয়ে, কিন্তু আমি আর আফজাল এনে আতিকুর রহমান চৌধুরীর সামনে বসিয়েছিলাম। ফরিদি বললো একদিন আমার বাসায় যে আমি তো টেলিভিশনে নাটক করতে চাই। আমি কেন, তুমি কেন? আমি একটু ডিসকারেজ করতাম টেলিভিশনে নাটক করা সবাইকে। আমি বলতো মঞ্চে নাটক করো, টেলিভিশনে কেন নাটক করবে? বলে না, এই যে আসাদ ভাই, আফজাল, পীযুষদা, হ্যাঁ এরা কত পপুলার, আমারই কেউ ছিল না, আপনি বলেন আমি ভালো একটু করে আমার ক্যারেক্টার দেন। বললাম যে আচ্ছা। আতিকুর রহমান চৌধুরী একদিনে দেখেই বললো যে না করবো। মামুন ভাই বললো, মামুন ভাই একটু পরে করেছিল। দ্বিতীয় নাটকটি আমি করেছিলাম আফজাল হোসেনের লেখা জীবনে জীবনে। আফজাল ফরিদির জন্যই লিখেছিল, ওদের বন্ধুত্ব এত গাঢ় এবং গভীর ছিল। আর ফরিদির সম্পর্কে একটা ফরিদির খুব উইট্টি ছিল, ভীষণ হাসাতে পারত, ভয়ও দেখাতে পারত। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপরে সেলিম আল-দ্বীনের বাসার ছাদে বসতে ফরিদিকে বলতাম ভূতের গল্প বল। বিশ্বাস করবেন কি না জানি না, ফরিদি আমরা গোল হয়ে বসতাম, ফরিদি ভূতের গল্প বলতো। এবং একটি জায়গায় সে ওই পারফরমেন্স করতে করতে ভূতের গল্প বলতে বলতে দাঁড়িয়ে যে মুখের সামনে যে এক দঙ্গল ছেলে মেয়ে আমরা বসা, তার সামনে এমন একটা চিৎকার বা এমন একটা ভোকাল করতো যে সবাই ওমা বলে চিৎকার করে উঠতো। ফরিদি তখন এসে দিত, বলে ভূত টুত কিছু না, এটা আমি। এরকম এই অন্ধকার আলো আধারিতে আমরা এই লাইভ পারফরমেন্সগুলি দেখেছি, এগুলো মঞ্চের নয়, একেবারে জীবনের অভিনয়। তা আমি ফরিদি আর বেশি সময় নেব না, ফরিদি সম্পর্কে একটু মজার কথা বলি। হাবিব খান এখানে আছেন। তো একসময় আমার বাসায় খুব আড্ডা হতো, আমরা চা পুরি টুরি খেতাম, সিঙ্গারা খেতাম, আড্ডা মারতাম। হাবিব খানকে আপনারা ছিলেন যে আমাদের চলচ্চিত্র প্রযোজক, তো আমরা মামা ডাকি সেই কারণে। তো ফরিদি একদিন বলছে যে বাচ্চু ভাই, আমি কি বলো যে হাবিব ভাই পাইপ দিয়ে নেমে গেছে আপনার বাসা থেকে, এটা কি হবে? আমি জানি এটা হয় নাকি? বল না, ধরেন না হাবিব ভাই পাইপ দিয়ে নেমে গেছে, এইটা কিভাবে একজন নোয়াখালীরা বলবে? তো আমি বললাম যে আমি জানি না। বললো যে হাইব ভাই নামে গেছে, হাবিব ভাই হাইব মানে পাইপ, হাইব নেমে গেছে। এটা হচ্ছে ফরিদি। মন খারাপ হলে আমি সবসময় একটা নাটক দেখি এবং সবাইকে বলি হুমায়ুন আহমেদের লেখা একদিন হঠাৎ। তো ফরিদি ভাই আর আলী জাকের একটা দৃশ্য আছে যে ধরেন ফরিদি ভাইকে রুমে আটকে রেখে হয়েছে, মানে উনি আলী জাকের থেকে ভয় ভয় তাকিয়ে বলছে মামা ঘরে কি বাথরুমের ব্যবস্থা আছে? তো ফরিদি এমনভাবে তাকে আলী জাকের ভাই মানে ফরিদি ভাই বলতে লাগবে না। তারপর যে মুভমেন্টটা করলেন আমি ভুলতে পারি না। আরেকটা নাটক হচ্ছে বাচ্চুবাড়ি নির্বাসন। আমার সেই ছোটবেলায়, অনেক ছোটবেলা আমি তখন, আমার এখনো মনে আছে, মানে শিমুল আপার বিয়ে হয়ে যাচ্ছে, ফরিদি ভাই সেই লুকটা আমি ভুলতে পারি না। কোথাও পরিণয় শেখের ধুনকর বিলের কথা, বাকরাকে যে বেচাই ফেলেছিল মামলা থেকে, ভুলতে পারি না কিয়ামত মঙ্গল, ভুলতে পারি না সেই আয়না নাটকের সিরাজ তালুকদারকে, যে নানা তাকে মানুষ টেনে টেনে তুলতো,
মানে অসাধারণ একটি ক্যারেক্টার, বলতে পারি না রমজানকে। মানে আমি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি। আর বাচ্চু ভাই হয়তো মনে নাই, আমি ঢাকা থিয়েটারে 87-88 দুই বছর কাজ করেছি, কাজ শেখার চেষ্টা করেছি। ফৈদি ভাই তখন সৈয়দ আলী নামে একটা নাটকের রিহার্সাল পরিচালনা শুরু করেছিলেন। তো আমাকে একদিন খুব করে বকা দিলেন, বললে, আমি জিজ্ঞেস করলাম, আমাকে সবাইকে কোশ্চেন করলো যে চার্লি চ্যাপলিন চাকরি সম্পর্কে তোমাদের ধারণা কি? আমি তো তখন আসলে বুঝি না। আমি বললাম, উনি তো কমেডি চার্লি, উনি মানুষকে হাসান। আমাকে ঘর কাঁপিয়ে বকা দিলেন, বললেন যে একটা বড় একটা অভিনেতাকে তোমার চার্লি মনে হলো, পড়াশোনা করো, পড়াশোনা না করলে অভিনেতা হতে পারবে না। আমি দেখলাম যে সেই যে আমার শিক্ষা আমার অনেক কাজে দিয়েছে। ফৈদিবার সাথে আমার শেষ দেখা বালাইশাট অনুষ্ঠানে। তখন উনি মঞ্চে এত অসহায়ভাবে বসেছিলেন, ওনাকে আমি এত অসহায় কোনোদিন দেখি। মিমি আপনি এখানে আছেন, সেই অনুষ্ঠানে ছিলেন। আমি অবশ্য বইটি শেষ, আমার বক্তব্য শেষ করছি। ফৈদি ভাইয়ের লেখা যারা দিয়েছেন তাদেরকে আমি অনেক জ্বালিয়েছি, ফোন করে করে ত্যক্ত বিরক্ত করে ফেলেছি। আমি সবার কাছে ক্ষমা প্রার্থী যে আমি আসলে একটি সুন্দর বই উপহার দেওয়ার চেষ্টা করছি। সাগর ভাই সবসময় আমাকে অনুপ্রেরণা দিয়ে গেছেন, লেগে থাকো, বইটা হয়ে যাবে। এবং আফজাল ভাই, আমি ধন্যবাদ দিয়ে তাকে ছোট করবো না, নিউ ইয়র্কে বসে আমি তাকে প্রতিদিন জানিয়েছি, সকাল বিকাল রাত। আমি তো আবার সকালে ফোন দিয়েছি, তার তো ওখানে গভীর রাত। সেই কভারটা কষ্ট করে পাঠিয়েছেন, আমার কাছে মনে হয় আমার দেখা জীবনে দেখা অন্যতম সেরা কভার এটা। আর ধন্যবাদ আফজাল ভাই, ধন্যবাদ শাহরা ভাই, ধন্যবাদ সাগর ভাই, ধন্যবাদ সিরাজ ভাই, আমিনুল ভাই, আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ দেবজানি ফর কামিং। সাবির ধন্যবাদ।